জনগণ কিন্তু এখন আর বোকা না, জনগণ কিন্তু দিনে দিনে চালাক হচ্ছে। এবং দেখুন জনাব জনাব মেজর জামান, আপনার এলাকার যে রাস্তার পাশে যে মুদি দোকানদার, হ্যাঁ, যে শাকসবজি দোকানদার, যে চানাচুরওয়ালা, যে বাদামওয়ালা, তাদের কাছ থেকে চাঁদাটা কে নেয় তারা কিন্তু জানে। হ্যাঁ, আপনাকে বলে না বা আপনি জানেন না, আপনি হয়তো একটা ফ্ল্যাটের 5-6 তলায় থাকেন, আপনি যাওয়ার সময় প্রয়োজন হলে কিছু কিনেন, না কিনলে না কিনেন, তারা সামনে দিয়ে গেলে বলে স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন, এ পর্যন্তই শেষ, তাই না? আপনার তার সঙ্গে বেশি সম্পর্ক নাই, কারণ আপনার ক্লাস আর তাদের ক্লাস তো আর এক না। এখন তাদের কাছ থেকে চাঁদাটা কে নেয় তারা কিন্তু জানে। তাদের দোকানের সামনে রাস্তায় কারা ছিনতাই করে তারা কিন্তু তাও জানে, তারা কিন্তু অনেক কিছুই জানে। আপনি কি মনে করেন যে এই লোকটা যখন হাসিনা মার্কা নির্বাচন তো এখন আর নাই, এই লোকটা যখন একটা সুষ্ঠু নির্বাচনে গোপন বুথে যাবে যেখানে সে এবং তার আল্লাহ ছাড়া কেউ নাই, সে ওই ওই দলটাকে ভোট দিবে? কখনোই ভোট দিবে না, কখনোই ভোট দিবে না। কারণ সে মনে করে যে আমি যে কষ্ট করে টাকাটা ইনকাম করি, এখান থেকে ওই চান্দাবাজ এই টাকার উপরে ভাগ বসায় এবং সেই চান্দাবাজ ওই পার্টিকুলার দলটাকে সমর্থন করে। হ্যাঁ, একটা আপনার সাথে যে আপনার সাথে আমি সম্পর্ক তথ্য দিচ্ছি। আমার যেটা মূল্যায়ন মনে হয়েছে, এই যে ঋণ খেলাপিদেরকে যাদের নির্বাচনে নমিনেশন দেওয়া হয়েছে, এর একটা মনে অনেক কষ্ট নিয়ে নাকি মনোনয়ন দিয়েছে, এটা নির্বাচন কমিশনার বলতেছে। রাইট রাইট। তো এইটা আমার মনে হয় এখন লোকজনের ভিতরে হচ্ছে যে এই যে ঋণ খেলাপি করছে 5 বছরের মধ্যে, সে তো এই ঋণ শোধ করার ব্যবস্থা করবে, আরেকটা হচ্ছে আরো বাড়তি টাকা সে সঞ্চয় করবে যাতে করে আগামী নির্বাচনে সেটা খরচ করতে পারে। সো এটা তাদের জন্য ভালো হয়েছে বলে আমার কাছে মনে হয়নি। বাট দলীয় লিডারশিপ তারা কোন বিবেচনায় করেছেন এটা তাদের বিষয়। বাট আমার মনে হয় যে একজন ভোটার হিসাবে সেটা ভালোভাবে যায়নি। এটা গেল একটা দিক। 2 নম্বর হচ্ছে যে যিনি চাঁদা নিচ্ছেন, যিনি চাঁদা নিচ্ছেন তাকে যেমন চিনে, এবং জামাতের প্রতিশ্রুতির মধ্যে মানে ইলেকশন ম্যানিফেস্টো বা বিভিন্ন সময়ে কথা বলায় যেটা বলা হয়েছে, লোকজন ধরে নিয়েছে যে জামাত এ পর্যন্ত চাঁদাবাজি করেনি, আর হচ্ছে তারা এই ন্যায় বিচারের পক্ষে। সো এই জিনিস দুটাই হয়তো আপনার ভোটারদেরকে জামাতের পক্ষে টানতে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, শুধু অনেক সহায়ক শুধু ভূমিকা রাখবে। শুধু শুধু এই ভোটারই না, আপনি যদি পশ্চিমা বিশ্ব দেখেন, পশ্চিমা বিশ্ব এক সময় জামাতকে নিয়ে তাদের একটা ইয়ে ছিল, ওই যে মানে এটা অ্যালার্জি ছিল যে জামাত ইসলামী দল। কিন্তু আস্তে আস্তে জামাতের যে বর্তমান নেতৃত্ব, বিশেষ করে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি আস্তে আস্তে পশ্চিমাদের মনে জামাত সম্পর্কে তিনি একটা ভালো ধারণা তুলে ধরেছেন। এবং আমি আপনাকে একটু আগে বলেছিলাম যে ব্রিটিশ হাইকমিশনার গিয়েছিলেন ভারতে, সেখানে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা এই বাংলাদেশের জামাতের উত্থানকে কিভাবে দেখছেন। তো তখন তিনি বলছেন জামাত আসলে সমস্যা কি, আসুক, জনগণ ভোট দিলে জামাত আসুক। এবং একটা বাংলাদেশে একটা বিশেষ গ্রুপ আছে যারা একটু ওয়েস্টার্ন কালচারে বিশ্বাসী, তারাও চিন্তা করতেছিলেন যে জামাত আসলে আমাদের কি হবে। এবং একটা সময় কিন্তু অনেক আগে জামাত স্লোগান দিত যে বাংলা হবে আফগান, আমরা হব তালেবান, আপনি নিশ্চয়ই শুনেছেন। তো ওটা সেই না, ওটা জামাত দিয়েছিল না কে দিয়েছিল সেটা নিয়ে একটা কথা আছে। তো আপনার ওটা খুব একটা বেশি আম, আহ, আহ, ওই বিষয়ে আলোচনা করার আমি 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 বলতে চাই এটা যে জামাত এখন মানে ধর্মীয় যে আইন কানুন এগুলো থেকে 100% সরে এসে তারা বলতেছে যে আমরা ক্ষমতায় আসলে দুর্নীতি দমন করব, সৎ লোকের শাসন কায়েম করব, আর ধর্মীয় কোনো আইন কারো উপরে চাপিয়ে দেব না। এক্স্যাক্টলি। আমাদের যেই সব আইন এটা আমাদের দলীয় সদস্যের জন্য, এবং জি জি। দলীয় সদস্য কিন্তু সবাই না, যেমন মেজর আক্তার যোগ দিচ্ছে সে কিন্তু সহযোগী সদস্য, তার জন্য জামাতের কোনো আইন প্রযোজ্য না। হ্যাঁ, তো যেসব নারীরা আমাদের দলীয় সদস্য এবং নারীরা 18 বছর বয়সের বড় এবং স্বইচ্ছায় তারা আমাদের সদস্য হয়েছে, তাদেরকে আমরা উপদেশ দেব তোমরা পর্দা পুশিদা করো, বোরকা পরো, তারপরে তোমরা আইন কানুন মেনে চলো, বাট এর বাইরে কোনো ইসলামী আইন আমরা চাপিয়ে দেব না। আইন যেমন আছে তেমনই থাকবে, বাট মোর ওভার আমরা দুর্নীতি দমন করব, সৎ লোকের শাসন কায়েম করব। এবং বিভিন্ন বিশ্লেষকরা, অবশ্যই আপনিও কলাম পড়েন আমিও পড়ি, তারা বলতেছেন যে মূলত জামাতের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য এটাই মূল কারণ। পক্ষান্তরে বিএনপির লোকজন তারা হাসিনা পালিয়ে যাওয়ার পর
আওয়ামী লীগের ফেলে যাওয়া যে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড বা চাঁদাবাজি সেক্টরটা, এটা তারা নিয়ন্ত্রণ করেছে। এবং কিছু কিছু বিএনপির লোকজন তারা আওয়ামী লীগের নামে মামলা করেছে, আওয়ামী লীগের সম্পদ দখল করেছে, বা আওয়ামী লীগের আওয়ামী লীগের বিভিন্ন লোকজনের উপর হয়রানি করেছে, হামলাও করেছে অনেক ক্ষেত্রে। যেটা সবসময় যে করেছে ইচ্ছা করে তা না, হয়তো আওয়ামী লীগের লোকেরাও ক্ষমতা থাকাকালীন তাদের উপর অত্যাচার করেছে, তারা প্রতিশোধ নিয়েছে। কিন্তু জামাত এগুলো না করে, জামাত আস্তে 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 নিজেদের যে তালিম বেসড অর্গানাইজেশন করে মানুষের বাড়ি 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 গিয়ে তারা কথা বলেছে। এবং এগুলো কিন্তু আপনি রাস্তাঘাটে চোখে দেখবেন না, যে অনেকগুলো মোটরসাইকেলের বহর, অনেকগুলো মা, এগুলো আপনি দেখবেন না। কিন্তু এই যে হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে একটা একটা টার্গেট বেসড একটা একটা মানে প্রক্রিয়া চালানো, একটা কার্যক্রম চালানো, এবং একটা বৃহত্তর প্ল্যান করা, যে আমরা আর 1 বছর পরে হোক, 1.5 বছর পরে হোক, কিভাবে আমরা নির্বাচনে জয়লাভ করতে পারি, সেই বিষয়টা এক কথায় অসাধারণ। জি, আপনি যদি সমাপনী আপনি জাস্ট আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আমি দিই। আপনি জানেন আমি এই বিভিন্ন এলাকায় কোন দল কিভাবে প্রচার করছে সেটা নিয়ে আমি একটু জানার চেষ্টা করলাম। তো আমাদের এই যে ঢাকার সেনানিবাস আছে, সেনানিবাসের একটা বেসামরিক এলাকা আছে। তো ওখানে আপনার বিএনপি জোটের যিনি মানে লিফলেট দিতে আসছেন, উনি ওই কেয়ার টেকারকে বলছে, এই তোমাদের এই ফ্ল্যাটে, এই বিল্ডিং এ কয়টা ফ্ল্যাট, কয়টা পরিবার থাকে? বলেছে 10টা। বলেছে এই না শোনো, এই 10টা লিফলেট দিয়ে গেলাম, তুমি বিতরণ করে দিও। আর তারপরে এই যে জামাত জোটের তারা আসছেন, গিয়ে প্রত্যেক বাড়ি গেছেন, গিয়ে আসসালামু আলাইকুম, আমরা আপনার বাড়িতে ঢুকবো না, আমাদের লিফলেট এইটা, আমাদের প্রার্থী অমুকজন, তবে আপনাদের যাকে পছন্দ হয় তাকে ভোট দিবেন, ভালো মানুষ দেখে, বাস ফিনিশ। তাহলে আপনি চিন্তা করে দেখেন এই যে প্রচারণার আরেকটা আমি দেখলাম, যে এটা আমার এলাকা, আমার চুয়াডাঙ্গা এলাকায়। তো একবার সুনির্দিষ্ট করে জায়গায় বলি, তো ওই দর্শনা মেথরপট্টিতে একটা দলের গেছে, কি বলছে যে এই শোনো, এই আমাদের প্রার্থী অমক, এই লিফলেট গুলো রাখো, ওনাকে ভোট দিও। আর আরেক দল এসে বলছে যে ভাই, আমরা 11 দলীয় জোটের তরফ থেকে এসেছি, আমাদের প্রার্থী অমক, আপনারা যাকে খুশি তাকে ভোট দিবেন, আপনাদের ভালোর জন্য ভালো প্রার্থীকে ভোট দিবেন, আসসালামু আলাইকুম। তো আপনি দেখেন এই যে দুইটা, আমি দুই জায়গার দুইটা সিনারিও বললাম, এবং এই একই পদ্ধতি কিন্তু আপনার এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর যে ছাত্র সংসদের অভাবনীয় ফলাফলের পিছনে এই অ্যাপ্রোচটা কাজ করেছে। এবং আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে সেই 20-25 বছর আগের যে নির্বাচনী প্রচার অভিযান মোটামুটি সেই লাইনে এগিয়েছে। এবং নির্বাচনের কথাবার্তার সময় কোনো কোনো দলের নেতা বেশ কিছু ভুল তথ্য দিয়েছেন। তো সেই তথ্যগুলো এবং পরে তার যে ধরনের বিশ্লেষণ হয়েছে, তাতে খুব একটা হালে পানি পাইয়েছে বলে আমার কাছে মনে হয়নি। জি। না, মানে যখন 2009 সালে শেখ হাসিনা ক্ষমতা এলেন, ওটাকে মোটামুটি একটা সুষ্ঠু ভোট ধরা হয়, বাট ওইখানে কিছু একটা সূক্ষ্ম ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছিল। তা না হলে অবশ্যই আপনিও জানেন, আমিও জানি, যে বিএনপি কিন্তু ওই 30টা 28টা আসন পাওয়ার মতো দল না, বাট এটা কিন্তু হয়েছিল। তো তারপরেও যদি এই তত্ত্বাবধায়ক সরকারকে শেখ হাসিনা বাদ না দিত, হ্যাঁ, মানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বিচারপতি খায়রুল হকের মাধ্যমে তিনি এই এই ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছেন, এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তিনি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি বাদ দিয়েছেন। ফলে 2014 সালে একটা নির্বাচন হলো, যেখানে 151 জন না 52 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলো। তার মানে নির্বাচন হওয়ার আগেই সরকার গঠন প্রক্রিয়া ঠিক হয়ে গিয়েছিল। সেই ন্যাক্কারজনক নির্বাচনে 5 বছর ছিল, 18 সালে দিনের ভোট রাতে, 24 সালে ডামি ইলেকশন, এগুলো তো হয়েছে। কিন্তু আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে যদি সঠিক ভোট হয়, সুষ্ঠু ভোট হয়, তাহলে জনগণের মন জয় করা যে কতটা টাফ, এটা কিন্তু যারা নির্বাচন করে তারাই বোঝে। এবং লাকিলি সেই নির্বাচন আমরা পেতে যাচ্ছি। এখন
জনগণের কিন্তু মনোভাব পরিবর্তন হয়ে গিয়েছে এবং এটা পরিবর্তনশীল। ওই যে মনির চৌধুরী বলেছিলেন না যে মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে বদলায়, অকারণে বদলায়। এখন আপনি 10 বছর আগের মেজর জামান যা ছিলেন এখন কিন্তু সেই মেজর জামান না। আবার এখন যেই মেজর জামান আছেন 10 বছর পরে থাকবেন না। আপনার চাহিদা, আপনার চিন্তা ভাবনা সব কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা হওয়াটাই স্বাভাবিক। এখন পরিবর্তিত যে মানসিকতা জনগণের ভিতরে কাজ করতেছে, এটা যদি কোনো দল না বোঝে, তারা সেই আওয়ামী লীগের স্টাইলেই অনেকগুলো মোটরসাইকেল, অনেকগুলো গাড়ি, তারপরে ভয় দেখানো, গুন্ডা চাঁদাবাজি, হুন্ডা। গুন্ডা হুন্ডা, এগুলো দিয়ে কিন্তু এখন আর কাজ করবে না। এবং আমি মনে করি যে জনগণ যে পরিবর্তন চায়, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষার সঙ্গে যারা সঙ্গতি পোষণ করবে, জনগণ বুঝবে যে ওই দলকে ভোট দিলে আমি যেই জুলাই পরবর্তী পরিবর্তনের বাংলাদেশ চাই, আমি সেই দলের সঙ্গেই থাকব। যেই দল মুখে বলে জুলাইয়ের পক্ষে আছি, পিছনে বলে নাই, আমি সেই দলকে কেন ভোট দিব? মানুষ কিন্তু এগুলো ভাবতেছে। তো শেষ কথা হচ্ছে একটাই, যে শেষ পর্যন্ত আসলে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে। এবং গ্রামে কিছু জনগণ আছে, তারা একটু লেখাপড়া কম জানে, তারা এলাকার যে মুরব্বী আছে ওদের উপর ডিপেন্ড করে যে মুরব্বী কারে ভোট দিব, মুরব্বী বলো জমুকের ভোট দাও ভালো হবে, এরকম হয়। আবার ওই দেখছি যে সংখ্যালঘুদের ভিতরে একটা লিডার আছে, প্রত্যেকটা হিন্দু কমিউনিটিতে লিডার আছে, হ্যাঁ, ওরা গিয়ে বল দাদা কারে ভোট দিব, দাদা বলে জমুকের ভোট দাও। তো এইরকম। বাট একটা জরিপ আছে যে আওয়ামী লীগের বেশিরভাগই বিএনপি কে ভোট দিবে। বাট তারা মনে করতেছে যে বিএনপির যে নীতি এটা আমাদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তো সব মিলিয়ে এইবারের নির্বাচনটা আসলে মানে খুবই ইয়ে আর কি, মানে জটিল একটা জটিল একটা হিসাব নিকাশ। এটা প্রিডিক্ট করার মতো না যে আসলে কোন দলটা ক্ষমতায় আসতেছে। বিএনপি আসতে পারে, জামাত আসতে পারে, আবার এমন হতে পারে যে বিএনপি আসছে কিন্তু জামাত পার্সেন্টেজ বেশি পাইছে। সব মিলিয়ে আমরা আসলে দেখবো যে জনগণ কাকে ভোট দেয়, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে জনগণ যাকে ভোট দেয় তাকেই আমাদের মাথা পেতে নিতে হবে, এবং সেই দলকেই সরকার পরিচালনায় পূর্ণ সহযোগিতা করাই আপনার আমার মতো সুনাগরিকের কর্তব্য, এবং আমরা তাই করব। আমি উভয় দলকেই, বিএনপি জামাত জোট উভয়ের জন্যই শুভকামনা রইল। আপনি আপনার সমাপনী বক্তব্য দেন জনাব জি, মেজর। আপনাকে অনেক মোবারকবাদ। এতক্ষণ ধরে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করলাম। আমার চাওয়া খুব সীমিত, বাংলাদেশের জন্য যেটা ভালো হয় সেটাই আমরা করি, দেশের মানুষের জন্য যেটা হয় সেটাই আমরা করি। আমরা যদি কোনো দুর্নীতিগ্রস্ত লোকরে ভোট দিই, যারা আমাদের কাছ থেকে চাঁদা নিয়েছে, ঋণ খেলাপি, তাদের কাছ থেকে আমাদের প্রতি সুবিচার আশা করা একেবারেই অসম্ভব। আর দল বা মার্কানা, ভালো ব্যক্তিকে আমরা নির্বাচন করতে পারলেই দেশের জন্য ভালো হবে। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের বিবেককে বন্ধক না রেখে জাগ্রত বিবেকে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করি। আপনাকে অনেক মোবারকবাদ এত গুরুত্বপূর্ণ বিষয়ে আমাকে সামিল করার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।